স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, আমি ময়ূখ রঞ্জন ঘোষ। আজ আমার আপনার একটি অত্যন্ত সিরিয়াস বিষয় নিয়ে জগৎ চায় বাংলা শুরু করছি। দেখুন, এটা কতজন দেখবে আমি জানি না, এটা নিয়ে কতজন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আউটরিচ করবে, অর্থাৎ পাতার পর পাতা লিখবে, ফেসবুকে শেয়ার করবে আমি জানি না, কিন্তু আমার মনে হয় এটা সবচেয়ে বড় প্রাইম টাইম হওয়া উচিত এবং এটা আমার জন্য প্রাইম টাইম, এটা আমার জন্য প্রাইম টাইমের সবচেয়ে বড় বিতর্ক। আমি জানি না মিনমিনে মিডিয়া এটা নিয়ে কেন কথা বলছে না, মিনমিনে মিডিয়া কোন নেতাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। আমি এটাও জানি না যে এই রক্তকে কেন্দ্র করে যে বিরাট দুর্নীতি সামনে এসেছে তাতে কতজন ভালো তৃণমূল, আধা ভালো তৃণমূল, মেজো ভালো তৃণমূল ফেঁসে যেতে পারে, কিন্তু তাদের নাম যদি থাকে তারা যেন না বাঁচে। আমি কি নিয়ে কথা বলছি? রক্ত, ব্লাড, ব্লাড ব্যাংক, ব্লাড ডোনেশন। আপনারা জীবনের বিভিন্ন সময়ে রক্তদান শিবিরে হয় অংশগ্রহণ করেছেন বা আয়োজন করেছেন। আপনাদের জীবনে কোনো না কোনো সময় রক্তের প্রয়োজনীয়তা হয়েছে, হয় ডোনার হিসেবে নয়তো গ্রহীতা হিসেবে, অর্থাৎ ইউজার হিসেবে। কিন্তু এই রক্ত অনেক সময় আমরা দেখি যে এত এত রক্ত, সেই রক্ত বিভিন্ন পাউচে পাউচে করে ব্লাড ব্যাংকে চলে যাচ্ছে, কিন্তু যখন আমাদের প্রয়োজন হয় তখন আমরা রক্ত পাই না। হাসপাতালগুলো বলে, বিশেষ করে প্রাইভেট হাসপাতালগুলো বলে যে আমাদের স্টকে রক্ত নেই, আপনারা ব্লাড ডোনার জোগাড় করে নিয়ে আসুন। এই রক্তগুলো যায় কোথায়? এই গ্যালন গ্যালন, প্যাকেট প্যাকেট রক্তগুলো, পাউচ পাউচ রক্তগুলো যায় কোথায়? প্রতি পাড়ায় দুর্গাপুজোর নামে রক্তদান শিবির, কালী পুজোর সময় রক্তদান শিবির, গরমকালে রক্তের অভাব বলে রক্তদান শিবির, শীতকালে আগাম স্টোর করে রাখার জন্য রক্তদান শিবির। কেউ স্বেচ্ছায় রক্তদান শিবির করছে, ব্লাড ব্যাংকরা রক্তদান শিবির করছে, খেলার মাঠে খেলার আগে রক্তদান শিবির হচ্ছে। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে কয়েক কোটি টাকা কারা তুলে নিল। আমি আজ যে কথাগুলো বলবো সেই কথাগুলো আমার আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে এই পশ্চিমবঙ্গে। তার কারণ আমি এবং আপনি সিনেমায় দেখে এসেছি রক্ত চাই রক্ত দেব। আমরা দেখে এসেছি আমাদের জাতীয় নায়ক সেই অমোঘ বাণী দিয়েছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেব। কিন্তু এই ব্লাড ডোনেশন, এই ব্লাড ডোনেশনকে কেন্দ্র করে যে রোম্যান্টিসিজম, সেগুলো আদপে কি কাজের কাজে পরিণত হচ্ছে? না আমরা নিজেদের রক্তদানটা করে আসছি, নেতারা কোটি কোটি টাকা কাটমানি পাচ্ছে এবং আমাদের রক্ত, সেই রক্তটা চড়া দামে কিছু অসাধু ব্যবসায়ী তারা বিক্রি করে দিচ্ছে। কি হয়েছে? শারদত্ত মুখার্জি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, তিনি একটা সংক্ষেপে প্রতিক্রিয়া দিয়েছেন রিপাবলিক বাংলাকে এবং সেটা থেকে আমরা মোটামুটি প্রাথমিকভাবে বুঝতে পারবো যে আসলে এই দুর্নীতিটার শিকড় কতটা গভীরে। দেখে নেব। সব ব্লাড ব্যাংকের সরকারি বেসরকারি কি বলা উচিত, থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তটা যেন যতটা কম পয়সায় দেওয়া হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে তাদের জন্য 1400 টাকায় রক্ত দেওয়া হয়েছিল। ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটার জন্যই এটা প্রত্যেক রক্তদাতার কাছ থেকে তার আইন মাফিক যেটুকু নেওয়া উচিত তার থেকে পিআরবিসি 500 থেকে 400 ml, 400 to 500 ml রক্ত তারা নিয়েছে এবং 25% এক্সট্রা ব্লাড নিয়েছে। তার কারণ হচ্ছে তাতে বেশি মাত্রায় তারা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা পাবে।
বিভিন্ন নাম দেখতে পাচ্ছি, সেখানে তাদের নামে আলাদা করে কুপন থাকছে। তো এই সুজিত বোস, আমি জানি না কোন সুজিত বোস, আমি জানি না তাপস চ্যাটার্জি, অনেক তাপস চ্যাটার্জি আছে, অনেক তাপস আছে, অনেক চ্যাটার্জি আছে, অনেক সুজিত আছে, অনেক বোস আছে, কারুর নাম মিলতেও পারে, নাও মিলতে পারে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ডাইরেক্টরেট অফ ড্রাগস কন্ট্রোলের তরফ থেকে আমরা ফাইনালি ডিসাইড করলাম যে এন্টায়ার অপারেশনস অফ দিস ব্লাড ব্যাংক টু বি শাট ডাউন উইথ ইমিডিয়েট এফেক্ট। আমি এক ঝলক দেখিয়ে নিতে চাই যে কত কোটি টাকার এই খেলাটা খেলা হয়েছে তৃণমূল আমলে। রক্তচোষা তৃণমূল বলা হতো এমনি এমনি, পরে দেখা গেল তৃণমূল লিটারাল সেন্সে, আক্ষরিক অর্থেই রক্তচোষা। কোটি কোটি টাকা তৃণমূলের বিভিন্ন নেতা তারা কাটমানি নিয়েছে, রক্ত ইধার কা রক্ত উধার। এবং আগের স্বাস্থ্যমন্ত্রী যিনি, তাকেও তদন্তের আওতায় আনা হোক বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। বর্তমান মুখ্যমন্ত্রী তিনি এটা খতিয়ে দেখুন যে স্বাস্থ্যমন্ত্রী এটা জানতেন না, আগে ডিএইচএস এটা জানতেন না, আগের স্বাস্থ্য সচিব এটা জানতেন না। এগুলো নিয়ে প্রশ্ন করতে হবে। আগে সরকারের সঙ্গে যুক্ত যতজন ব্যক্তি আছে তাদের প্রত্যেককে প্রশ্ন করতে হবে, কারণ কি হয়েছে যার জন্য আমরা বলছি কোটি কোটি টাকার রক্তচোষা একটা চক্র তৈরি হয়েছিল। একবার ফুল ফ্রেমে গ্রাফিক্সটা দেখি, রক্ত চুষে কত টাকা আসলে আয় করেছে এই তৃণমূল আমলের কিছু অসাধু ব্যবসায়ী। কোটি কোটি টাকার রক্ত প্লাজমা ভিন রাজ্যে বিক্রি করা হয়েছে। 6 মাসে 3.5 কোটি টাকার প্লাজমা বিক্রি করা হয়েছে। ভিন রাজ্যে বিক্রি করা হয়েছে 1,69,00,000 টাকার পিআরবিসি বা প্যাকড রেড ব্লাড সেলস। বিক্রি করা হয়েছে 4,15,00,000 টাকার এফএফপি বা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। চলতি বছরের প্রথম 6 মাসেই ভিন রাজ্যে 6 কোটি টাকার লোহিত কণিকা এবং প্লাজমা বিক্রি করা হয়েছে। দেখুন, আপনারা হয়তো প্রশ্ন করবেন যে অসুবিধাটা কি। আমার টাকা আছে, আমি রক্ত কিনবো, আমার যখন প্রয়োজন হবে আমি তত প্যাকেট ওই চানাচুর কেনার মতন রক্তের পাউচ কিনে নেব। কিন্তু এটাকে কেন্দ্র করে যে কোটি কোটি টাকার অসাধু ব্যবসাটা, যে হিউম্যান ট্রাফিকিং এবং অর্গান যে র্যাকেটটা চলছে, সেটা কি? আপনার তো ব্লাড ডোনেশনের অংশ হওয়ার কথা, আপনার তো প্রয়োজন হলে, অ্যাক্সিডেন্ট হলে ব্লাডটা পাওয়ার কথা, এবং সে কারণে ব্লাড ব্যাংক তৈরি করা হয়েছে এবং সেখানে যথেষ্ট স্টক রাখার নিয়ম রয়েছে, স্টক রয়েছে। কিন্তু তারপরে আপনি দেখবেন বিভিন্ন সময়, এটা আমিও লক্ষ্য করে দেখেছি, যখন কারোর অ্যাক্সিডেন্ট হয় বা দুর্ঘটনা হয়, তখন আমাদের মধ্যে অনেকের একটা প্রবণতা রয়েছে, আমরা বলি যে অমুক হাসপাতালে অমুক গ্রুপের এত ইউনিট রক্ত চাই। কিন্তু ওই যে 5 বা 6 ইউনিট রক্ত, তারপরেও যারা যারা ডোনার রয়েছে তাদেরও রক্তটা নেওয়া হয়, টাকাটা পেশেন্ট পার্টিকেই দিতে হয়। সিরিঞ্জ থেকে শুরু করে খাবার দাবারের সব টাকাটা হাসপাতাল পেশেন্ট পার্টি থেকে নেয়, কিন্তু রক্তটা যায় কোথায়? কেন্দ্রীয় সরকারের নিয়মাবলী কি? এত সহজে আমাদের রাজ্যের বা যে কোনো রাজ্য থেকে আরেকটা রাজ্যে কি ব্লাড ট্রান্সফার করা যায়, ব্লাড প্যাকেজ ট্রান্সফার করা যায়? জেপি নাড্ডা ভারতের স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রকের স্পষ্ট নির্দেশিকাটা কি একবার দেখে নেব। স্বাস্থ্যমন্ত্রক বলছে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে বিপুল পরিমাণ রক্ত বা প্লাজমা পাঠাতে গেলে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল এবং ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল দুটি সংস্থার লিখিত অনুমতি বাধ্যতামূলক। এটা নেওয়া হয়েছে কি হয়নি আমরা জানি না, হয়নি। এবং দ্বিতীয়ত, ধরে নিন বিভিন্ন রাজ্যের বেসরকারি হাসপাতালগুলোতে কোটি কোটি টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে আমার আপনার রক্ত, যে রক্তটা আমি আপনি ভালো মনে দিয়েছিলাম, ডোনেট করেছিলাম, রক্তদান করেছিলাম, এটা ভেবে যে আমি সমাজের জন্য কাজ করছি, আমি মুমূর্ষ কোনো মানুষের জন্য কাজটা করছি। এই যে র্যাকেট, এই র্যাকেটটা কারা চালাতো? কতগুলো ব্লাড ব্যাংক এর সাথে যুক্ত ছিল, যাদের এই মুহূর্তে তদন্তের আওতায় আনা হয়েছে। আমি সাধারণত কোনো সংস্থার নাম এথিক্যালি বলি না বা করি না, কিন্তু এই নামগুলো কেন্দ্রীয় এবং রাজ্য স্বাস্থ্য আধিকারিকদের স্ক্যানারে রয়েছে। স্বাস্থ্য দপ্তর থেকে এই নামগুলো পেস্ট করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গাতে। এগুলো পাবলিক ডোমেনে স্বাস্থ্য মন্ত্রক এবং স্বাস্থ্যমন্ত্রীরা নিজেরা
নিয়ে এসে বলছেন স্বাস্থ্য দপ্তরের নজরে যে ব্লাড ব্যাংকগুলো রয়েছে 12টি বেসরকারি ব্লাড ব্যাংক। প্রথমত সরকারি ব্লাড ব্যাংকেও যে এরকম হচ্ছে না এমনটা বলা যাবে না, সেখানেও তদন্ত বাড়ানো প্রয়োজন। কিন্তু ভবানীপুর হেলথ পয়েন্ট হাসপাতাল ব্লাড ব্যাংক অপারেশন বন্ধ, হাজরা পিপলস ব্লাড ব্যাংক, সোনারপুর ইস্পাত কোঅপারেটিভ হাসপাতাল ব্লাড ব্যাংক, এন্টালি লাইফ কেয়ার ব্লাড সেন্টার, যোধপুর পার্ক অশোক ল্যাবরেটরি ব্লাড সেন্টার, আলিপুর কোঠারি মেডিকেল ব্লাড সেন্টার, বেলেঘাটা ওম ব্লাড সেন্টার, হাওড়া রোটারি ব্লাড সেন্টার, কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ব্লাড সেন্টার, রায়গঞ্জ উপশম ওম ব্লাড সেন্টার, শক্তিগড় টেরেসা ওম ব্লাড সেন্টার, রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ব্লাড সেন্টার। আমাদের প্রতিনিধি 3টে ব্লাড ব্যাংকে গিয়ে তদন্তমূলক প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করেছে। আমি সেদিকে পিসিআরকে বলবো নজর দিতে। যোধপুর পার্কের যে ব্লাড সেন্টার, সেই ব্লাড সেন্টারে আমাদের প্রতিনিধি পিঙ্কি গেছিল, কি ছবি উঠে এসেছে সেটা দেখাবো এবং তারপর অতিথিদের কাছে যাব। একবার দেখি। যোধপুর পার্ক যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেই ব্লাড ব্যাংক রয়েছে এবং আজকে সকাল দেখতে পাওয়া যাচ্ছে এই ব্লাড ব্যাংক বন্ধ রাখতে বলা হয়েছে। আধিকারিকদের ডাকা হয়েছে স্বাস্থ্য ভবনে, যথাযথ নথি নিয়ে যেতে বলা হয়েছে। দাদা, কেউ যদি থাকেন একটু আসবেন কাইন্ডলি, আমরা রিপাবলিক বাংলা থেকে এসেছিলাম, একটু কথা বলতে চাই। আপনাদের এখান থেকে প্লাজমা বিক্রি হচ্ছে, কতটা ঠিক কতটা ভুল আমরা একটু জানতে চাই। ভিতরে ফ্যান চলছে, কেউ একজন রয়েছেন দেখতে পাওয়া যাচ্ছে, তবে কেউ বাইরে আসছেন না। 12টা ব্লাড ব্যাংক রয়েছে, তার মধ্যে এই যোধপুর পার্কের এই যে ব্লাড ব্যাংক সেটাও একটা। রক্ত থেকে প্লাজমা বিক্রি আলাদা করে প্লাজমা বিক্রি করে সেখান থেকে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। তৃণমূলের একাধিক নেতাদের নাম জড়াচ্ছে এবং স্বাস্থ্য ভবন থেকে জানানো হয়েছে স্পষ্টভাবে যদি আগামী দিনে পুলিশ, অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ, সিআইডি যে কেউ নামতে চান তাহলে স্বাস্থ্য ভবন সমস্ত রকম ভাবে সহায়তা করবে। যতক্ষণ না পর্যন্ত নির্দেশিকা আসছে ততক্ষণ পর্যন্ত এই 12টা ব্লাড ব্যাংক যেগুলো যোধপুর পার্ক থেকে শুরু করে ভবানীপুর রয়েছে, সেই এন্টারিতে রয়েছে, বেলেঘাটাতে রয়েছে, সেই কোনো ব্লাড ব্যাংকেই কিন্তু রক্তর আর কোনো রকম দেওয়া নেওয়া কিংবা কোনো রকম কাজ করা যাবে না বলে স্বাস্থ্য ভবন থেকে সাফ জানানো হয়েছে। ক্যামেরা শুভ্রাংশু শশীর সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে কথা বলবো। এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ডক্টর তন্ময় মুখার্জি, বিজেপি মুখপাত্র, তিনি আশিস দত্ত, সম্পাদক মেডিকেল ব্যাংক এই মুহূর্তে রয়েছেন আমার সাথে, নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন এবং রঞ্জন ভট্টাচার্য চিকিৎসক রয়েছেন, আইএমএতেও তিনি যুক্ত রয়েছেন। আমাদের সাথে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন। আমি আশিসবাবু আপনার থেকে বোঝার চেষ্টা করছি যে এটা কেন এত বড় স্টোরি এবং কেন গোটা বাংলা নড়ে চড়ে বসেছে। স্বাস্থ্য দপ্তরের অনেক আগে নড়ে চড়ে বসার কথা ছিল, কিন্তু থ্যাঙ্কফুলি আজকে নড়ে চড়ে বসা হয়েছে। দেখুন, আমি দীর্ঘ 50 বছর স্বাস্থ্য আন্দোলন, রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত। আমাদের মূল লক্ষ্য থাকে মানুষকে রক্ত দেবার জন্য আবেদন করা এবং সেই রক্তের বিনিময়ে অসুস্থ মৃতপ্রায় মানুষ বেঁচে উঠবে। তা সেই বিষয়টার মধ্যে এই যে একটা অসাধু ব্যবসায়ী যারা এই রক্ত নিয়ে ব্যবসা করছেন এবং সেই ব্যবসা করতে গিয়ে তারা মহামূল্যবান মানুষের জীবনটাকে নষ্ট করছেন। আজকে দেখা যাচ্ছে এই রক্ত শুধু রাজ্যের বুকে নয়, রাজ্যের বাইরে বিভিন্ন প্রান্তে তারা বিক্রয় করছেন এবং সেখানে মুনাফার জন্য তারা বহু টাকা, আমরা তো দেখছি কয়েকদিন ধরে কোটি কোটি টাকার একটা বিজনেস চলছে। কিন্তু আমরা তো রক্তদান আন্দোলনটা এইভাবে করতে চাইনি। আমরা তো চাইছি যে মানুষ তার জীবনে যখন শেষ অবস্থা, তার রক্ত দিয়ে তাকে বাঁচাতে হবে, সেই সময় তো মানুষ ছুটে গিয়ে রক্ত দেন। মানে এটা একটা ভয়ঙ্কর স্ক্যাম। আমি আসছি আরও বোঝার জন্য, আমি আসছি একবার আমি এই মুহূর্তে নবান্ন সূত্রে আমার কাছে যে খবর আসছে এবং সম্ভবত সেই বিজ্ঞপ্তিও প্রকাশ হয়ে গেছে, একটা ব্রেকিং নিউজ নিতে হবে। 1 অক্টোবর থেকে মিলবে বর্ধিত ডিএ। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, সরকারি কর্মীদের 38% হারে মিলবে ডিএ, ডিয়ারনেস অ্যালায়েন্স। রাজ্য সরকারের ঘোষণা মতোই মিলবে ডিএ। পুজোর আগেই পালাবদলের পর 20% ডিএ বাড়ানোর ঘোষণা মতেই ডিএ মিলবে। এবং এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি, যে নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি, হোল টাইম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ শ্যাল ড্র ডিয়ারনেস অ্যালায়েন্স অ্যাট 38% বেসিক পে উইথ এফেক্ট ফ্রম 1 অক্টোবর 2026। দ্য ক্যালকুলেশন অফ ডিয়ারনেস অ্যালায়েন্স shall be made taking into account the revised basic pay and NPA. The dearness allowance as sanctioned above in respect of the state government employees shall be admissible to the teaching and non-teaching
এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট এডেড এডুকেশন ইনস্টিটিউশন, এমপ্লয়ি অফ স্ট্যাটিউটরি বডিজ, গভর্নমেন্ট আন্ডারটেকিং, পঞ্চায়েত, অর্থাৎ কোথায় কাদের কাদের এই জিনিসটার এই সুবিধাটা মিলবে। টিচিং এবং নন টিচিং এমপ্লয়িজদের ক্ষেত্রে হবে স্ট্যাটিউটরি বডি, গভর্নমেন্ট আন্ডারটেকিং, পঞ্চায়েত ইনক্লুডিং পঞ্চায়েত কর্মী, মিউনিসিপ্যাল কর্পোরেশন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই মুহূর্তে ডিয়ারনেস অ্যালাউন্স 38%, রিভাইজড বেসিক পে 1 অক্টোবর থেকে এমপ্লয়িজ আন্ডার দেয়ার কন্ট্রোল, যারা স্টেট গভর্নমেন্টের কন্ট্রোলে তাদের ক্ষেত্রে এটা পাবে, এবং তার পাশাপাশি এমপ্লয়িজ আন্ডার কন্ট্রোল উইদাউট মেকিং এনি ফার্দার রেফারেন্স টু গ্রুপ P2 অফ দিস ডিপার্টমেন্ট। অর্থাৎ মোদ্দা কথা এই মুহূর্তে 38% হিসেবে 1 অক্টোবর থেকে মিলবে বর্ধিত ডিএ, সরকারি কর্মীদের 38% হারে মিলবে ডিয়ারনেস অ্যালাউন্স। রাজ্য সরকারের ঘোষণা মতোই মিলবে ডিএ, পালাবদলের পর 20% ডিএ বাড়ানোর ঘোষণা ছিল, ঘোষণা মতোই এবার ডিএ পুজোর আগেই, শুভেন্দু অধিকারী কিছুদিন আগেও বলেছিলেন পুজোর আগেই ক্লিয়ার করে দেব, সেই মতোই ডিয়ারনেস অ্যালাউন্স ক্লিয়ার করে দেওয়া হলো। আমরা আরেকবার কিছুটা সময় পরে কত শতাংশ আগে ছিল, কত শতাংশ হলো, এখনো গ্যাপ রয়েছে কিনা, এই সমস্ত কিছু আরেকবার আমি কিছুটা সময় পরে আপডেট নেব। কিন্তু এই মুহূর্তে পালাবদলের পর 20% ডিএ সেটা মঞ্জুর করা হলো, এবং এটা পুজোর আগেই 1 অক্টোবর সে ডিএ মিলবে। সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আগেই ছিল, এখন রাজ্য সরকারি কর্মীদের জন্য। আমি আশিসবাবু আরেকবার আমি আপনারটাকে এটা জানার চেষ্টা করছি যে ইউজুয়ালি আমরা দেখি আমাদের পাড়ায়, ক্লাবে, ফ্ল্যাটের কমিটিতে সব জায়গায় রক্তদান শিবির একটা খুব মহৎ একটা ইনিশিয়েটিভ। তো এই যে রক্তগুলো নেওয়া হচ্ছে, সেই রক্তগুলো আপনি বলছেন যে একটা বড় সংখ্যক রক্ত সেটা আসলে যাচ্ছেই না, সেটা বিক্রি হয়ে যাচ্ছে। আশিসবাবু। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে পাড়ায় পাড়ায় তো বিভিন্ন গণসংগঠন, বিভিন্ন ক্লাব, সাংস্কৃতিক ক্লাব, স্পোর্টস ক্লাব, তারা রক্তদান করে, তা একটি কারণে যে বাংলায় যাতে রক্তের অভাবে কেউ মারা না যায়। কিন্তু সেক্ষেত্রে এই রক্তগুলো নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু আমরা পরবর্তীকালে দেখছি যে বহু ক্লাব প্রতিষ্ঠান আমাদের কাছে বলছেন, যেহেতু আমরা রক্তদান আন্দোলনে যুক্ত, যে আমরা কার্ড নিয়ে যাচ্ছি, রক্ত পাচ্ছি না সময় মতো। তাহলে যে এত রক্ত আমাদের রাজ্যে ধরুন প্রতি বছর 15 লক্ষ ইউনিট রক্ত দরকার, আমরা হয়তো 12-13 লক্ষ রক্ত সংগ্রহ করতে পারি, কিন্তু কিছুটা ডেফিসিট আছে। কিন্তু তার মধ্যেও আমরা জানি বিশেষ ক্ষেত্রে অনেক সময় রক্ত সংগ্রহ কম হয়, যেমন শারদীয়া উৎসবে, গ্রীষ্মকালে কিংবা নির্বাচনের সময়। কিন্তু এই মুহূর্তে তো সারা বছর ধরে আমরা দেখছি যে রক্ত গেলে অনেক ব্লাড ব্যাংক থেকে সময় মতো পাওয়া যাচ্ছে না। তাহলেই যে রক্তদান শিবির হচ্ছে, কার্ডটা নিয়ে তিনি যাচ্ছেন, তিনি 1 বছরের মধ্যে ওই কার্ডের অনুযায়ী 1 বোতল তিনি রক্ত পাবেন। কিন্তু সেখানে আমি গিয়ে বারবার সেই কার্ড রিফিউজ হচ্ছে, তাহলে এই রক্তগুলো কি সত্যি যাচ্ছে না? ঠিক ঠিক। আমি তন্ময়বাবু আপনার কাছে আমি খুব বেসিক একটা প্রশ্ন করব। আপনি নিজে বেসরকারি হাসপাতালে কর্মরত থেকেছেন, আপনি জানেন সরকারি হাসপাতালের অবস্থাও জানেন। এটা আশিসবাবু কিন্তু একদম ঠিক বললেন। আশিসবাবু যেটা বলছেন যে আমরা হাসপাতালে যাই এবং হাসপাতালে প্রথমেই বলে দেওয়া হয় যে ব্লাড জোগাড় করে নিয়ে আসুন। আরে ব্লাডটা জোগাড় করে নিয়ে আসবো কী করে? আমার কাছে কার্ড থাকলেও সেই কার্ডে রক্ত পাওয়া যায় না। তারপরে আমরা কোনো একটা দালাল চক্রের হাতে পড়ি এবং সেখানে 1500, 1600, অনেক সময় 2000 টাকাতেও 1 পাউচ রক্ত আমরা নিয়ে আসি, একদম সিনেমার মতন, যে আমার মাকে, আমার বাবাকে বাঁচিয়ে দাও, দেখো রক্ত চলে এসেছে, এবং তারপরে ফটাফট সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এই ক্রাইসিসটা প্রতিবার যে হয় এবং প্রত্যেকের ক্ষেত্রে হয়, এটা তার মানে এতদিন ধরে একটা কৃত্রিম ক্রাইসিস তৈরি করে রাখা হয়েছিল। দেখুন ময়ূক, আমি অনেক ব্লাড ডোনেশন ক্যাম্পে নিজেও ডাক্তার হিসেবে থেকেছি, এবং আমাদের যেহেতু একটি জাতীয়তাবাদীদের দল, আমাদের দলের কর্মীরা প্রতি বছর বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে হাজার হাজার ইউনিট তারা ব্লাড দান করে। কিন্তু আপনি যে প্রশ্নটা তুলছেন, প্রথমে আপনার প্রতিবেদনে যে আপনি দেখালেন যে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল আর ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল, এই কোঅর্ডিনেশনের কাজটা হওয়া উচিত যদি একটা রাজ্য থেকে আর একটা রাজ্যে রক্ত পাঠাতে হয়। আমাদের এই স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলটা কোথায় আছে জানেন? স্বাস্থ্য ভবনে, এবং তার প্রেসিডেন্ট হলো স্বাস্থ্য বিভাগের সেক্রেটারি। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের যে কাজ, যে নজরদারি করা, এবং যে কেন্দ্রীয় আইন আছে ন্যাশনাল ব্লাড পলিসি, বা সেইগুলোকে ইমপ্লিমেন্ট করা, প্রয়োগ করা, সেইগুলো যদি করা না হয়, তখন এই অসাধু ব্যবসায়ীরা ব্যবসা চালাতে পারে। এবং সেই চালাতে তারা পারে এই কারণ যেগুলো হচ্ছে তাদেরকে রেগুলেট করবে, যাদের নিয়ন্ত্রণ করবে, তারা চোখ বন্ধ করে বসে থাকে, কারণ পেছনে থাকে এই হচ্ছে সরকারের যেটা ছিল তৃণমূলের সরকার,
তার নেতা মন্ত্রীরা, তখনই সেই রাজ্যে এইগুলো হতে পারে। আপনি বলুন আমাকে যে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট অনুযায়ী রক্ত কিন্তু একটা ওষুধ, ওষুধের সংজ্ঞা অনুযায়ী। তার মানে ড্রাগ কন্ট্রোলারের হচ্ছে দায়িত্ব যে ব্লাড যে ব্যাংক আছে সেটা হচ্ছে তারা লাইসেন্স তাদের রিনিউ করার সময় তাদের লাইসেন্স মতন তারা কাজ করছে কিনা, তারা কোনো অপপ্রয়োগ করেছে কিনা। তো সেইটা কি আমাদের রাজ্যের ড্রাগ কন্ট্রোলার করেছেন? তাহলে এখন প্রশ্ন হচ্ছে তারা কেন কাজ করতে পারেননি? তাদের পেছনে কি চাপ ছিল এই সরকারের নেতা মন্ত্রীরা যারা হচ্ছে এই পয়সার ভাগ পাচ্ছিলেন? আজকে আপনি ভাবতে পারেন যে কোঠারি যে আপনি বললেন সেখানে নাকি 6 মাসে 42,367 ইউনিট রক্ত তারা জোগাড় করেছে। তারা নিজেরা নাকি স্বীকার করেছে যে 35,000 প্লাজমা ইউনিট তারা হচ্ছে 4টে ওষুধের কোম্পানিকে প্রায় 3 কোটি টাকায় বিক্রি করেছে। তো এইগুলো সবই বেআইনি কাজ হয়েছে। কিন্তু এই সরকার যেমন যতক্ষণ না একটি ডাক্তার তাই সে ধর্ষণ হয়ে খুন হয়েছে ততক্ষণ পর্যন্ত রাজ্যের মানুষ জানতে পারেনি ওই আরজিকর মেডিকেল কলেজে কিরকম দুর্নীতির বাসা বেঁধেছিল, তেমনি এই স্বাস্থ্য ভবন যেটাকে আমরা আগে ছিল অসুস্থ ভবন বলতাম আমরা, কারণ সব রকম রোগ ছিল ওই স্বাস্থ্য ভবনে, সব রকম দুর্নীতি হতো ওই স্বাস্থ্য ভবনে। সে ডাক্তারদের ট্রান্সফার বলুন, আর এই ব্লাড প্রোডাক্টস বিক্রি বলুন, আর আপনি স্বাস্থ্যসাথী নিয়ে বলুন, সমস্ত রকমের দুর্নীতি চলতো ওখান থেকে। তো সেইটাও কিন্তু কখনো সামনে আসেনি। ঠিক। আমরা বিভিন্ন সময় বলে এসেছি যে স্বাস্থ্য ভবন একটা জায়গা যেখানে সমস্ত পয়সা চলে। আর এই আপনারা মনে থাকবে এই অভিক দে, এই বিরূপাক্ষ বিশ্বাস, এরা একসময় নিয়ন্ত্রণ করতো যে কোন ডাক্তারের কোথায় ট্রান্সফার হবে, তারা স্বাস্থ্য ভবনে যেত। তো এটা তো আমরা জানি। তো এটা সুতরাং এটা ভাববেন না যে শুধু এই ব্যবসায়ী বা ব্লাড ব্যাংকরা এর সাথে যুক্ত আছে। না না, মাথা না থাকলে এগুলো হয় কখনো? বৃহত্তর র্যাকেট রয়েছে, সিন্ডিকেট রয়েছে। কিন্তু বিজেপি সরকার বা স্বাস্থ্য মন্ত্রক বা স্বাস্থ্য দপ্তর এটা ভাঙতে পারবে কিনা, এই মধুভাণ্ডটা নিয়ে অনেকের মধ্যে কাড়াকাড়ি রয়েছে। এটা ভাঙা যাবে কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড়। দেখুন ময়ূক, আমি বিশ্বাস করি না কেন করা যাবে না, এই জন্যে যে সরকার দরকার হলে নতুন আইন আনতে পারে, এমন শাস্তি দিতে পারে যে তাহলে এরা ভয় পায়। 10 বছরের জেল করে দিক, একজনকে ধরে জেলে ঢুকিয়ে দিক, তাহলে অন্যরা ঠিক হয়ে যাবে। ঠিক। এবং আমাদের প্রতিনিধি পিঙ্কি অনেকগুলো ব্লাড ব্যাংক, ব্লাড সেন্টারে গেছিল। বেলেঘাটার একটি ব্লাড ব্যাংকে, বেসরকারি ব্লাড ব্যাংকে আমাদের প্রতিনিধি যায়, সেখানেও কেউ কোনো কথা বলছে না। কিন্তু অদ্ভুতভাবে আমরা সরকারি ব্লাড ব্যাংকে যখন রক্ত সংগ্রহ করতে যাই তাদের নিয়ম আছে, কিছু কিছু নিয়ম। কিন্তু বেসরকারি ব্লাড ব্যাংকে আমরা দেখেছি অনেক সময় বেশি টাকা দিয়ে একদম চানাচুর বা দুটো চকলেট কেনার মতন করে ইনস্ট্যান্ট ব্লাড চলে আসে। তাহলে এই কৃত্রিম ক্রাইসিসটা এতদিন ধরে কারা তৈরি করে রেখেছিল? এবং স্বাস্থ্য ভবন, যেটা তন্ময়দা বলছেন, কিছু জানতো না, এটা তো হতে পারে না। মাথায় যারা বসেছিলেন তারা কিছু জানতো না, সেটা তো হতে পারে না। আমাদের প্রতিনিধি পিঙ্কি এই বেলেঘাটা থেকে যে প্রতিবেদন তুলে ধরেছে একবার দেখব। আপনারা কি? আপনি দাঁড়িয়ে আছেন গেটের সামনে, আপনি কে? হ্যাঁ, আমি এখানে এসছেন তো, তাহলে গেটের সামনে দাঁড়িয়ে আছেন কেন? কেউ নেই কথা বলার মতো। এখন কেউ নেই? এত টাকা পাচারের অভিযোগ একটা ব্লাড ব্যাংকের বিরুদ্ধে, আপনি এখন কেউ নাই মানে কথাটা কি? দাদা একটু কথা বলতাম। আপনাদের ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ উঠছে, আপনি কে? দাদা আপনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে প্লাজমা বিক্রির। আমরা কথা বলতে এসেছিলাম যে এই প্লাজমাগুলো কোথায় যাচ্ছে, কারা নিয়ে যাচ্ছে এই প্লাজমাগুলো, একটু খুলবেন? আমরা কথা বলার জন্য এসেছিলাম, স্বাস্থ্য ভবন এসেছিল, তল্লাশি চালিয়েছে। আপনি বলছেন কেউ নেই, বাইরে আপনি বাউন্সার গার্ড দাঁড় করিয়ে রেখে দিয়েছেন। দাদা আমরা অথরাইজড পারসনের সাথে কথা জানতে চাই, প্লাজমাগুলো, রক্তগুলো কোথায় যাচ্ছে এক্স্যাক্টলি। দাদা একটু যদি কাউকে ডাকেন প্লিজ। কে আছেন? কে আছেন প্লিজ? আপনি, আমার হাতে কিন্তু লেগে যাবে, আমার হাতে লেগে যাবে। আপনি আমাকে একটু বলুন কে আছেন। আর এটা তো ব্লাড ব্যাংক খোলা রয়েছে, এটা তো ব্লাড ব্যাংক, এটা তো কোনো প্রাইভেট অফিস নয়। তাহলে এতটা লুকোছুপির কি রয়েছে, কি আছে এমন যেটার জন্য এত লুকোচুরি করতে হচ্ছে আপনাদেরকে? কোথায় বিক্রি হয়েছে প্লাজমাগুলো এক্স্যাক্টলি? কোন জায়গায় গিয়েছে রক্ত প্লাজমাগুলো? অথরাইজড পারসন কেউ যদি থাকেন তাহলে একটু কাইন্ডলি ডেকে দিন তাকে। দানের রক্ত দেখুন, বাইরে দাঁড়িয়ে রয়েছেন, ভিতরে রয়েছে একজন ব্যক্তি। আমরা জানার চেষ্টা করছিলাম যে কে রয়েছেন, এবং প্লাজমাগুলো মানুষজন রক্ত দান করতো
সেই প্লাজমাগুলো ভিন দেশে বাইরে কোটি কোটি টাকায় কি করে বিক্রি হয়ে যাচ্ছে। আমরা কথা বলতে এসেছিলাম, গেট বন্ধ করে ভিতর থেকে দাঁড়িয়ে রয়েছে। স্বাস্থ্য ভবনের তরফ থেকে তল্লাশি চালানো হয়, স্বাস্থ্য ভবনের তরফ থেকে তাদের কাছ থেকে ডকুমেন্টস চেয়ে পাঠানো হয়েছে এবং ইতিমধ্যে এই যে ব্লাড ব্যাংক, বেলেঘাটার যে ব্লাড ব্যাংক, সেই ব্লাড ব্যাংকে জানানো হয়েছে কোনো রকম রক্তদান শিবির আর তারা করতে পারবেন না। তার কারণ রক্তদান শিবিরগুলো করার পর সেই রক্তদান শিবির থেকে প্লাজমা, লোহিত কণিকা, হাজার হাজার ইউনিট, লিটার সেগুলো বাইরে বিক্রি করা হচ্ছে এবং যখন তাদেরকে জিজ্ঞাসা করার জন্য আসা হচ্ছে যে এই প্লাজমা কোথায় গিয়েছে, কোন জায়গায় গিয়েছে, সেই সময় তারা স্রেফ বন্ধ করে রেখেছেন, স্রেফ গেট বন্ধ করে রেখেছেন। এটা হচ্ছে এই বেলেঘাটা ব্লাড ব্যাংকের ছবি। ক্যামেরা শুভ্রাংশু সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। ডক্টর রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন। রঞ্জনদা, শারদত্ত মুখার্জি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী শারদত্তাকে আমি একটা প্রশ্ন করেছিলাম এবং শারদত্তা আজকে সুমনাদি তারা ব্যস্ত বলে এই মুহূর্তে এখনও তারা যুক্ত হননি। এটা ভাঙা সম্ভব? আপনারা 1 বছর 2 বছর ধরে এটা দেখছেন না, আপনারা বছরের পর বছর ধরে স্বাস্থ্য ব্যবস্থায় কি চলছে সেটা দেখছেন। একটা পয়েন্টের পরে নিশ্চয়ই আপনাদেরও চোখটা ঢুলে আসবে, চোখটা বন্ধ করে নিতে হবে। কারণ এই যে র্যাকেট, এই ড্রাগ র্যাকেট, এই অর্গান ডোনেশন র্যাকেট, এই ব্লাড র্যাকেট, এটা কিন্তু ওই চানাচুর ব্যবসা নয়। এটা কয়েক কোটি টাকা, হয়তো কয়েক হাজার কোটি টাকার একটা র্যাকেটের অংশ হয়তো বাংলায় আমরা এখন দেখতে পাচ্ছি। পারবেন? চোখ বন্ধ হয়ে আসবে না তো এগুলো দেখে? দেখো, আমরা দেখেছিলাম পাড়ায় সমাধান ছিল, এখন দেখলাম পাড়ায় রক্তদান চালু হলো। তা পাড়ায় রক্তদান এত চালু হওয়ার দরকার কি, সেটা আজকে দেখা গেল এটা প্রায় 100 কোটি টাকার স্ক্যাম। শুধুমাত্র একটা প্রাইভেট ব্ল্যাঙ্ক ব্যাগে আমরা দেখতে পাচ্ছি 3 কোটি টাকার রক্ত এরকম বিক্রি হয়েছে, 42,000 ইউনিট। তার মানে তুমি ভেবে দেখো, রোজ 200 ইউনিট করে যদি হয় তাহলে 1 মাসে সেটা 6,000 ইউনিট হয় এবং 6 মাসে হয় 42,000, তার মধ্যে 35,000 প্লাজমা গেছে। এবার এইগুলোর জন্য যে উপঢৌকন দেওয়া হতো, কাউকে হাত ঘড়ি, কাউকে দেওয়াল ঘড়ি, এবং আমার তো মনে হচ্ছে প্লাজমার জন্য প্লাজমা টিভি পর্যন্ত দেওয়া হতে পারে। কারণ এই প্লাজমাটা, এই যে তুমি বললে মহার্ঘ ভাতার মতোই মহার্ঘ, কি আছে এই জাদু এই প্লাজমাতে। এবারে আমরা দেখেছি যে প্রাক্তন যারা এখন বিরোধী দল হয়েছে, তারা একটা সময় বলেছিল তাদের এক দলনেত্রী যে 75-25 কমিশন হয়। তা আমাদের রক্তের তো কোনো বর্ণ, জাতি, ধর্ম নেই। আমাদের কার্ট ল্যান্ডস্টেইনার AB আর O এই 4টে গ্রুপ এবং RH পজিটিভ নেগেটিভ করেছিলেন। কিন্তু দেখা গেল যে রক্তের ক্ষেত্রে যে কালোবাজারি, সেটা যেন অনেকটা কিরকম ভাবে বাড়ে যেন ময়ূর। এটা অনেকটা সেই মিটারের মতো, ট্যাক্সির মিটার যেরকম ওলা উবেরের অ্যাপের মতো, বা ধরো কোনো ট্রেনের তৎকাল টিকিটের মতো, অথবা ফ্লাইটে তুমি যদি একদিন আগে যাত্রা করো তাহলে 300 থেকে 500 টাকা দামের যে আমাদের RBC, WBC বা প্লেটলেট কনসেন্ট্রেট, সেটা এক লাভে 1500, 2000, 5000 টাকা এরকম বাড়তে শুরু করে দেয়। আজকে একটা ব্লাড ব্যাংকে শুধুমাত্র হাওড়াতে 6 ঘন্টায় 476 জন রক্ত দিয়েছে। এই রক্তগুলো কোথায় যাবে? আজকে SBTC, NBTCর কথা আমরা বললাম, আমরা স্বাস্থ্য ভবনের ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, তার মাথায় হেলথ সেক্রেটারি রয়েছেন, এছাড়াও রয়েছেন ব্লাড সেফটি অফিসার, ডেপুটি ডিরেক্টর। এদের অগোচরে কি সব চলছিল? আজকে তুমি যদি এই যে ধরতে পারো যে যারা করছে MBBS ডাক্তার না করছে না আয়ুষ ডাক্তাররা, তুমি একটু আগেই বললে, কিন্তু তুমি জানো যে অনেক ব্লাডের টেস্ট করা পর্যন্ত হয়নি, যেগুলো বাধ্যতামূলক, হেপাটাইটিস B, হেপাটাইটিস C বা HIV, এগুলো পর্যন্ত টেস্ট করা হয়নি। আজকে 100 কোটি টাকার বিপুল আমরা মানুষ চুরি, গরু চুরি, নারী চুরি, কয়লা চুরি, এ তো রক্ত চুরি তো আরো বড় স্ক্যাম। এবং এই স্ক্যামের মধ্যে কারা রয়েছে? কারণ এই যে রক্ত, সাধারণত রক্তদান শিবির করলে একটা প্যাকেট দেওয়া হয়, যেটা 30 টাকার মূল্যের প্যাকেট, একটা ব্যাচ দেওয়া হয়, একটা শংসাপত্র দেওয়া হয়। এই 30 টাকার প্যাকেটের জন্য একটা প্লাজমা টিভি কেন যাবে? কারণ এই প্লাজমাগুলো যেটা সম্প্রতি যার দাম 4117 টাকা পার লিটার থেকে 7000 টাকা লিটার, তাহলে 1 লিটারের জন্য আমার মিনিমাম 4টে ডোনার লাগবে। এই 4টে ডোনার থেকে আমি 7000 টাকা মুনাফা করতে পারছি প্লাজমা। আরেকটা জিনিস রঞ্জনদা, 330 mm রক্ত কালেক্ট করার কথা, 500 ml রক্ত কালেক্ট করা হয় এই নির্দিষ্টভাবে এই যে প্রসেসটা, এটাও তো একটা, মানে এটাকে একদম পুরোপুরি মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মতন করে দেওয়া হয়েছিল, রক্ত চুরির শিল্পায়ন। একদমই।
এবং এটা যেটা করা হয়েছে বিহার এবং উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, এই যে র্যাকেট যেগুলো চালু আছে, তুমি দেখবে ব্লাড ব্যাংকে আজকে আমাদের 195টা ব্লাড ব্যাংক যদি রাজ্যে থাকে, তার মধ্যে সেন্ট্রাল, স্টেট এবং প্রাইভেট এই রেশিওটা হচ্ছে 17, 89, 89টা। এবার তুমি যে এই 11টা ব্লাড ব্যাংকের ধরলে, এরা প্রত্যেকটাই প্রাইভেট ব্লাড ব্যাংক, এবং এদের একটা ছাড়পত্রই ছিল যে তুমি এই নিচের লেভেলটা মানে আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট এটা ছাড়ে ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটাকে পাঠাও। ফ্রেশ ফ্রোজেন প্লাজমা থেকে আমরা ফ্যাক্টর 8 থাকে, ফ্যাক্টর 9 থাকে, ক্রায়োপ্রেসিপিটেট থাকে, ব্লাড ভলিউম জেনারেটর, এবং এইটা নিয়ে যে কালোবাজারি, এবং সবচেয়ে কথা স্বাস্থ্য দপ্তর জানলো না, আজকে তাদের শীতঘুম ভাঙলো। এর তো তদন্ত পুঙ্খানুপুঙ্খভাবে করতেই হবে, এবং কেউ যেন রেয়াত না পায় মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছে আমরা তার দাবি জানাবো। ঠিক ঠিক, আমি নীলাদ্রিদা আপনার কাছে যাব, কিন্তু তার আগে আমি পিসিআরকে বলবো এন্টালি ব্লাড ব্যাংক, সেখানেও বড় প্রশ্নচিহ্নের মুখে সেই এন্টালিতে যে ব্লাড ব্যাংক অবস্থিত, যেখানে আমাদের প্রতিনিধি গেছিল, সেখানকার চিত্রটাও একবার তুলে ধরতে। শহরের একের পর এক যে ব্লাড ব্যাংকগুলো রয়েছে, সেখানে অভিযোগের পাহাড় জমা পড়ছে। দেখতে পাওয়া যাচ্ছে যে স্বাস্থ্য ভবনের তরফে গতকাল যে তল্লাশি অভিযান চালানো হয় বিভিন্ন ব্লাড ব্যাংকে, তার মধ্যে রয়েছে এই ব্লাড ব্যাংকটি, যেটা কিনা এন্টালি সিআইটি রোডের উপরে অবস্থিত। জানা যাচ্ছে যে 3000 লিটার প্লাজমা এবং একই সঙ্গে 3000 ইউনিট লোহিত কণিকা এইগুলো বাইরে পাচার হয়েছে। একেবারে স্বাস্থ্য ভবনকে একেবারে অন্ধকারে রেখে বিহার, ঝাড়খণ্ড, এই উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলোতে সেখানে বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে তাদেরকে বিক্রি করা হয়েছে প্লাজমা। এমনকি এই পার্টিকুলারলি এই ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে 3 দফা নোটিশ পাঠানো হয়েছিল, তলবও করা হয়েছিল, কিন্তু লেনদেন সম্পর্কিত, অর্থাৎ প্লাজমা বিক্রি করে কত টাকা এসেছে, কারা কারা জড়িত ছিল, কারা কারা ব্লাড ব্যাংক রক্তদান শিবির করেছিল, এই একাধিক তথ্য এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবনের কাছ থেকে অন্ধকারে রাখা হচ্ছে। স্বাস্থ্য ভবনকে সম্পূর্ণ রিপোর্ট জমা দেওয়া হচ্ছে না। একই সঙ্গে স্বাস্থ্য ভবন জানিয়েছে যে এর যে ভিতরের কাজ সেগুলো চলতে পারে, তবে এই ব্লাড ব্যাংকটি তারা কোনো রকম রক্তদান শিবির এই মুহূর্তে করতে পারবে না। এই ব্লাড ব্যাংক সম্পর্কে আরো অভিযোগ রয়েছে যে এই ব্লাড ব্যাংক একটি কয়েকজন এমবিবিএস স্টুডেন্ট জানিয়ে বা পড়ুয়াকে পিজি হসপিটাল থেকে নিয়ে গিয়েছিল রক্তদান শিবিরে, তাদেরকে চিকিৎসক বলে পরিচয় দেওয়া হয়েছিল, এবং একাধিক কিন্তু অনিয়মের অভিযোগ উঠছে, এবং তারই পরিপ্রেক্ষিতে কোনো রকম রক্তদান শিবির এই ব্লাড ব্যাংকটি করতে পারবে না, জানিয়ে দিয়েছে স্বাস্থ্য ভবন পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত। ক্যামেরা শুভাংশু কৃষ্ণের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। নীলাদ্রি ব্যানার্জি, দেখুন, কয়েকটা জিনিস নিয়ে না মানে টানা ক্যাম্পেইন করা উচিত, এবং আমার মনে হয় এটাই সবচেয়ে বড় প্রাইম টাইম হওয়া উচিত। এই যে জিনিসটা, এটা আমার এত খারাপ লাগলো দেখে। রক্তদান, আমরা কিন্তু রোম্যান্টিসাইজ করি রক্তদানকে, স্বেচ্ছায় রক্তদান, কিছু একটা হয়ে গেল, 5 জন মিলে কিছু একটা মহৎ উদ্দেশ্যে কিছু করবো ভাবলাম, চলো রক্তদান শিবির করি। আজকে তো প্রশ্নচিহ্ন উঠে গেল। আমার মনে আছে কিছু বছর আগে এই দেহদানের ক্ষেত্রেও এই সিন্ডিকেট এবং র্যাকেট এই দেহদানকেও গোটা প্রসেসটাকে কালিমালিপ্ত করে দিয়েছিল। লোকে দেহদান করার আগে ভাবতো, বাবা আমার দেহ নিয়ে নিশ্চয়ই পাচার হয়ে যাবে। এই জিনিসটা যারা করছে তারা তো ক্রিমিনাল অফেন্স করছে। ময়ূক, নেতাজি বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। আজ আমাদের বাঙালিদের দেখতে হচ্ছে সেই রক্ত নিয়েও দুর্নীতি হচ্ছে। তৃণমূল আমলে দেখতাম পাড়ায় পাড়ায় রক্তদান শিবির হচ্ছে, প্রায় সেই শিবিরগুলো হতো তৃণমূল কর্মীরা অর্গানাইজ করতো জনসংযোগের একটা মাধ্যম হিসেবে ব্লাড ব্যাংকের সাথে কোলাবোরেশনে। এখন বুঝতে পারছি এই যে রক্তদান শিবিরগুলো ছিল একটা অর্গানাইজ ক্রাইমের অঙ্গ। সাধারণ মানুষ সেখানে গিয়ে রক্ত দিতেন, হয়তো ভাবতেন আমরাও দেশের জন্য কিছু করছি, রক্ত দিচ্ছি, মানুষকে বাঁচাচ্ছি, কিন্তু এই জনসংযোগের পাশাপাশি যে এত বড় দুর্নীতি তৃণমূল কংগ্রেস করতে পারে তাদের সময়, সেটা আমরা সত্যিই ভাবতে পারিনি। আমরা তৃণমূলের সময় চাল থেকে চাকরি, পাথর থেকে গরু সব চুরি হতে দেখেছি, কিন্তু বাঙালির রক্ত যে তৃণমূল চুরি করে বিক্রি করতে পারে তৃণমূল সরকার এবং তৃণমূলের ক্যাডাররা, এটা বাংলার লজ্জা। যেটা আমাদের সামনে আসছে ময়ূর, এরপর কোনো রক্তদান শিবির হলে মানুষ রক্ত দিতে পর্যন্ত ভয় পাবে।
তার ফলে কি হবে, একটা রক্তের শর্টেজ তৈরি হতে পারে এই কেলেঙ্কারির জন্য। আর এটা শুধু রক্তে সীমাবদ্ধ আপনি ভাববেন না, হসপিটালে ডাক্তারবাবু এখানে আছেন, যে ধরনের দুর্নীতি আছে স্বাস্থ্যক্ষেত্রে, এটা কিন্তু ফ্যাক্ট। মানে আমি দেখেছি যে রক্ত মানে শর্টেজ হলেই আমাদের বলে দেওয়া হয় যে বাইরে থেকে নিয়ে নিন, আমাদের হাসপাতালে নেই এই রক্ত। এটা তো হাসপাতাল কর্তৃপক্ষ ইনোসেন্ট তা নয় তো। এবং শুধু রক্ত ভাববেন না, কিডনি চুরি হয়ে যাচ্ছে রোগীদের। বিভিন্ন এই যে আরজিকর হসপিটাল, অভয়াকে মরতে হলো, এটা কি শুধু একটা ধর্ষণ আর হত্যার ঘটনা, নাকি হসপিটালের কোনো বড় দুর্নীতির সম্বন্ধে অভয় জানতে পেরেছিল সেই জন্য তাকে মরতে হলো? এই প্রশ্নগুলো এবার করার সময় এসছে। স্বাস্থ্য ক্ষেত্রটা হচ্ছে যেখানে স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, বাংলার সবচেয়ে করাপ্টেড সেক্টর ময়ূক, এটাই বাঙালির দুর্ভাগ্য। এবং আজকে বাংলারই অধঃপতন, সে অধঃপতনের মূলে আছে সম্ভবত এই ধরনের দুর্নীতিগ্রস্ত মানুষেরা, যারা রাজনীতিবিদ সেজে আমাদের লুট করেছে 15 বছর ধরে। আমি আশিসবাবু আপনার থেকে বোঝার চেষ্টা করছি, এই যে 330 mm এর জায়গায় 500 mm করে রক্ত নিয়ে নেওয়া হতো, মানে এটা তো কোনো একজনের চুরি নয়, এটা তো একটা মানে এর জন্য ট্রেনিং দরকার, নিচুতলা থেকে ওপরতলা, এবং সেই রক্তটা যে এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাচ্ছে, মাথা থেকে পা অবধি সবাই তার মানে জানতো না। বিষয় হচ্ছে যখন রক্তদান শিবির হয়, সেই সময় যিনি রক্তদাতা যিনি দেন, তিনি কিন্তু ও ব্যাগ উল্টে দেখেন না যে কত ml নিচ্ছে, তিনি রক্তের পাউচ দিয়েছে, সেই রক্তটা দিচ্ছে। কিন্তু 350 ml ধরুন কম্পোনেন্ট দিয়ে 350 ml, এখন সেখানে দেখা যাচ্ছে 500 করে, মানে যদি গড়ে আমি ধরি 150 ml করে বেশি নিচ্ছে, তাহলে আপনি চিন্তা করে দেখুন ওদের প্রমাণস্বরূপ কত ওজনের সে রক্ত একসময় গিয়ে পৌঁছচ্ছে, এবং সেটা একটা বৃহৎ জায়গায় চলে যাচ্ছে, বহু টাকার ব্যাপার। যখন এই বিক্রির কথা হচ্ছে, তখন তো এই অংশটাও তো ওরা শরীর থেকে নিয়ে গিয়ে সেটাও তো একটা বহু পরিমাণে বিক্রি করা হচ্ছে। এবং আমরা বিভিন্ন সময় সরকারের কাছে আবেদন করেছিলাম যে এই যে প্রত্যেকটা বোর্ড থাকে যে কত রক্ত আমার স্টোর আছে, তাতে কত গ্রুপের কি আছে, এই ডিটেলসটা ডে টু ডে লেখা হতো না। দেখা যেত যে 1 মাস আগেকার একটা রিপোর্ট লেখা রয়েছে, কত এ গ্রুপ, এটা দায়িত্ব থেকে এই যে রক্ত মানে একটা তো রেগুলেশন থাকবে, তাই এটা মূল সরকারিভাবে দায়িত্বটা কে? না, স্বাস্থ্য বিভাগের তো আছে, কিন্তু প্রাইভেট যে ব্লাড ব্যাংকগুলো তাদের কোনো ভিজিলেন্স ছিল না। আমি বলছি দেখুন, ভারত সরকার এবং রাজ্য সরকারের অনুমোদন ছাড়া আপনি ব্লাড ব্যাংক করতে পারবেন না। আচ্ছা, এবার আপনি ব্লাড ব্যাংক যখন স্থাপিত হলো, তখন সরকার যখন আপনাকে অনুমোদন দিয়েছে ব্লাড ব্যাংকের, কিন্তু আপনাকে তো সরকারি আইন মেনে চলতে হবে। নিয়মটা কি যদি একবার একটু বলেন? নিয়মটা মানে ধরুন আমার যদি রক্তের প্রয়োজনীয়তা হয়, আমার ভগবান না করুক আমাদের পরিবারের বা পরিজনের কারোর যদি কোনো দুর্ঘটনা হয়, ইমিডিয়েট দরকার হয় রক্তের, নিয়মটা কি? নিয়ম হচ্ছে আপনাকে যেখানে আপনি ভর্তি আছেন, ধরুন একটি বেসরকারি হাসপাতালে, না হসপিটালে ভর্তি আছেন, তারা বলে দিল রক্ত নেই আমাদের কাছে, না, প্রথমে আপনাকে তো রিকুইজিশন ফর্ম আর ব্লাড স্যাম্পল দিল, আপনি এবার ব্লাড ব্যাংকে গিয়ে নেবেন। হাসপাতালেরই সমস্ত বেসরকারি যারা ব্লাড ব্যাংক দেখাচ্ছে তাদের সবার নিজস্ব হসপিটাল নেই, কিছুর হয়তো থাকতে পারে। তাহলে ধরুন কোনো একটা সরকারি হসপিটালে আমি যদি ভর্তি থাকি, হয়তো সেই সময় এবি নেগেটিভ রক্তটা আমি পাচ্ছি না, তখন আমি স্যাম্পল এবং রিকুইজিশন নিয়ে যখন আমি একটা কোনো প্রাইভেট ব্লাড ব্যাংকেও যাচ্ছি, কিন্তু সেইখানে নিয়ম হচ্ছে যে সমস্ত রকম ক্রস ম্যাচ করে পরীক্ষা করে দেবে। কিন্তু সেখানে পরীক্ষা তো দূরের কথা, সেখানে তিনি যে রক্তটার জন্য গেছেন, কিন্তু সেখানেও বলছে নট অ্যাভেলেবেল, সেখানে রক্ত নেই। কিন্তু দেখা যাচ্ছে যে পুজোর মরশুম বিভিন্ন সময় আমরা দেখছি বহু ক্লাব রক্তদান শিবির করছেন, তাহলে রক্তটা কতটা স্টোরেজ, কোন গ্রুপ কত আছে, এর তো কোনো রিপোর্টই নেই। তাহলে মানুষটা তো হ্যারাস হচ্ছে, ব্লাড ব্যাংক ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এরকম একটা তো ব্যবস্থা হওয়া উচিত ছিল যে প্রত্যেকটি ব্লাড ব্যাংক অন্তত আপনি বসে জানতে পারবেন আপনার গ্রুপটা কোথায় আছে। এই জিনিসগুলো তো করছে না, মনিটরিং করছে না। আমি দেখছি যে প্রত্যেকটি বিশেষ করে বেসরকারি ব্লাড ব্যাংকগুলো তারা তাদের মতো আইন তৈরি করেছেন, তারা কিন্তু সরকারের নিয়মাবলী মেনে করা। সেগুলো কি বন্ধ হবে? তন্ময়দা, বিষয়টা সেটাই। আপনারা শাসক দলে এখন আছেন, শারদদত্ত মুখার্জি এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রী, সুমনা সরকার প্রতিমন্ত্রী। আমার বক্তব্য হচ্ছে এই হ্যারাসমেন্টের গল্প আমরা তৃণমূল আমলে শুনেছি, বিজেপির আমলে চেঞ্জেসটা কি আসবে, পরিবর্তনটা কি? আপনি হ্যারাস যাতে না হই, এটাই মোদ্দা কথা। দেখুন ময়ূক, এখানে যেটা হচ্ছে আমাদের দেশে যে আইনগুলো আছে সেই আইনগুলোকে ঠিকভাবে প্রণয়ন করতে হবে, এবং সেখানে ওই রকম করলে হবে না যে অমুক নেতা বলেছে তমুক নেতা করেছে, ওকে ছেড়ে দাও,
এরকম করলে হবে না। আর প্রতিটা ব্লাড ডোনেশনের যে ক্যাম্প হবে সেগুলো হচ্ছে স্বাস্থ্য বিভাগকে জানিয়ে করতে হবে এবং সেখানে গিয়ে ইন্সপেক্ট করতে হবে। ক্যাম্প তো নরমালি হচ্ছে, কিন্তু ক্যাম্পের মধ্যেই এগুলো তো জানিয়েই করেছে সেটাই ক্যাম্প। বলছি, দেখো তার মধ্যে থেকে এত রক্ত যে জালিয়াতি করছে। ময়ূক, আইনে আছে যে কোনো রকম ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড ডোনারকে, যিনি দাতা, তাকে কোনো রকম ওই রকম গিফট, ওই মিক্সার গ্রাইন্ডার বা ফ্যান বা এমনকি টাকা দেওয়া যাবে না। তো সেইগুলো যখন দেওয়া হচ্ছিল, না না, আমার পয়েন্ট অন্য তন্ময় দা, আমার পয়েন্ট হচ্ছে, ধরে নিন আমিও ভালো মনে একটি নির্দিষ্ট ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে রক্তটা দিলাম, আমার কোনো টাকা পয়সার দরকার নেই, আমার একটা ফিল গুড ফ্যাক্টর যে না একটা মহৎ কাজ করলাম। এবার আমার থেকে তো 330 ml এর জায়গায় 500 ml রক্ত নিয়েছে এবং ওই রক্তটা আদপে কোনো মানুষের, মুমূর্ষু মানুষের কাজে আসছে না, ওটা বিক্রি করে দেওয়া হচ্ছে পরে স্টোর করার জন্য। দেখুন ময়ূক, দুটো ব্যাপার আছে। আমি ফ্রিতে দিচ্ছি, কিন্তু দেখুন কোনো যদি অসুখ থাকে তো সেই রোগ সারাতে গেলে দুটো ব্যাপার আছে এখানে। একটা তো আইন যেটা আছে সেটা হচ্ছে সাফিসিয়েন্ট কিনা, আর তা না হলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য দরকার হলে আইনটাকে সংশোধন করতে হয়। এবং সেটা আমি বলবো যে এমন ফাইন করবেন যে ব্লাড ব্যাংক যেন ওই ব্যাংক তালা ঝুলিয়ে দিতে হয় যদি তারা কোনো রকম বেআইনি কাজ করে। আর তা না হলে যারা এরকমভাবে পয়সা দিয়ে দাতাদের কাছ থেকে ব্লাড নিচ্ছে তাদের এমন শাস্তি ব্যবস্থা করুন যেন অন্যরা আইনকে ভয় পাবে। এইটা একটা দিক আছে, তার সাথে সাথে নজরদারিটা রাখতে হবে। সুতরাং সরকারের দিক থেকে একদিকে নজরদারি, আর একদিকে যদি যে আইন আছে সেই আইনটা যদি যথেষ্ট না মনে হয় তাহলে আইন সংশোধন করে এমন আইন আনুন যাতে হচ্ছে যারা এগুলো করে তারা যেন ভয় পায়, তারা যেন আইনকে ভয় পায় এবং সেই আইন যেন প্রয়োগ হয়। আমার বিশ্বাস এই সরকার সেগুলো করবে এবং এই সরকারের সময় কিন্তু এগুলো সামনে এসেছে। আপনি মনে রাখবেন যে এটা হচ্ছে লাস্ট 6 মাস বা 10 মাসের ব্যাপার নয়, তার আগে থেকে চলে আসছে, কিন্তু সেটা কখনো সামনে আসেনি। এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে সব রকম যে নিয়ম আছে, আমাদের দেশে নিয়ম আছে কিন্তু নিয়মের প্রয়োগ হয় না, আমাদের দেশে ঠিক মতন শাস্তি হয় না, সেই জন্য এরা এগুলো করে যেতে পারে। এবং এগুলো করে গেছে। চিন্তা করুন না, শস্যের মধ্যে যদি ভূত থাকে, কারেক্ট, এইটাই আমি বলছিলাম, যদি সরকারি মদতে হয় তাহলে কি করবে? আমি রঞ্জন ভট্টাচার্যকে এটাই বলছি, শস্যের মধ্যে যে ভূত ছিল সেই ভূতগুলো সবাই ভ্যানিশ হয়ে গেল এমনটা নয়। এখনো হয়তো অনেকে টিভিতে দেখছে এবং তারা হয়তো বহাল তবিয়তে আছে। স্বাস্থ্য মন্ত্রক, স্বাস্থ্য দপ্তর, বিভিন্ন হাই প্রোফাইল কমিটি, সব জায়গায় হয়তো এরকম লোক আছে যারা এটাকে ইন্ডালজ করবে। এগুলো তো আপনাদের প্রেশার ক্রিয়েট করা উচিত। তো ময়ূর, রেশনে যেরকম পরিমাণে যে কারচুপি করা হতো, মিড ডে মিলে কারচুপি করা হতো, ঠিক তেমনি ব্লাড ব্যাংকেরও 330 ml কে 500 ml নিয়ে যাওয়া হতো। একটা গুরুত্বপূর্ণ জিনিস ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা যখন এই সম্প্রতি দেখলাম যে 600 ইউনিট ব্লাড কালেক্ট হলো, 200 জন রক্তদাতাকে ডোনার কার্ড দেওয়া হয়েছে বারুইপুরে, বাকি 400 জনকে দেওয়া হয়নি। তার মানে 1/3 পেয়েছে, 2/3 ঘাপলা। শুধু তাই নয়, আমি তো বলবো জিরো, কারণ এই যে 200 ইউনিট যারা দিল তাদেরকে বলা হবে ব্লাড ডোনার কার্ড নিয়ে যখন রক্ত চাইতে আসবে বলবে ডোনার নিয়ে আসবে, ডোনার নিলে তবে রক্ত পাবে, খালি ডোনার কার্ডটা দেখাতে হবে। ফলে 600 ইউনিট পেয়ে ডোনার কিছুই পেল না, হাতে জিরো। এবং একটা জায়গায় মানুষ যখন আমরা রক্ত দিয়ে বক্রেশ্বর গর্ব বলে বাম জামানায় প্রচুর রক্ত কালেক্ট হয়েছিল, পরে ফ্রিজে পড়ে সেগুলো নষ্ট হয়ে যায়। আমাদের স্বাস্থ্য দপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেখানে যেন মনিটরিং করা হয় টোটাল ব্লাড কত হয়। আর লাস্ট একটা সাজেশন দেবো ময়ূর, সেটা হচ্ছে প্রত্যেক রক্তদাতা একটা অ্যাপের মাধ্যমে জানতে পারবে যে তার রক্ত কিভাবে কোথায় ব্যবহৃত হলো। যেমন আমরা স্পিড পোস্ট করলে জানতে পারি যে ট্র্যাকিং করে আমার চিঠি কোথায় গেল, তেমনি আমার ব্লাড থেকে কয় ইউনিট রক্ত হলো, কোথায় গেল, কারা পেল, এটা রক্তদাতা জানার একটা সার্বিক অধিকার, সাংবিধানিক অধিকার। আমি নীলাদ্রিদাকে একবার আমি শেষে আপনার কাছে বক্তব্যটা নেব। নীলাদ্রিদা, যদি আমরা 5 মিনিটের মধ্যে পিৎজা আনাতে পারি, ধনেপাতা 10 মিনিটের মধ্যে চলে আসে আমাদের বাড়িতে, আমরা যদি আমাদের মোবাইল ফোনে অ্যাপের মাধ্যমে দেখতে পারি কোন গাড়িটা কোথায় দাঁড়িয়ে রয়েছে, বা আমার বাড়িতে আমার বৃদ্ধ বাবা সে এই মুহূর্তে ড্রয়িং রুমে সুস্থ আছে, তো সেটা যদি সিসিটিভি আমার মোবাইলে চলে আসতে পারে, আমরা কেন এখনও কোথায় কোন হাসপাতালে কত বেড রয়েছে, বেড খালি রয়েছে কিনা, কোন ব্লাড ব্যাংকে কত রক্ত রয়েছে, এগুলোর আমরা সেন্ট্রাল মনিটরিংটা এখনও কেন করতে পারছি না? হ্যাঁ, এবার বিজেপি বলতে পারে যে আমরা মাত্র 2.5 মাস এসেছি, সময় দাও, হবে,
কিন্তু এটাও তো হাই প্রায়োরিটি হিসেবে দেখাতে হবে। এর কারণ হচ্ছে যোগানটা ঠিক নেই। রক্তের কথা যদি ধরি, রক্তের যোগান যদি ঠিক থাকতো তাহলে ময়ূক এইটা যোগান ঠিক নেই কেন? যোগান ঠিক নেই দুর্নীতির জন্য। এখন আমরা অনেক প্রক্রিয়ার কথা বলছি, এটা উচিত ওটা অনুচিত। আমার মনে হয় এটা থামানোর একটাই রাস্তা। এখন তো আর তৃণমূল নেই, 15 বছর করেছে ওরা যা করেছে। বিজেপির সরকার যেসব ব্লাড ব্যাঙ্কগুলো এবং যারা যারা ধরা পড়ছেন এই রক্ত সংক্রান্ত দুর্নীতির জন্য, মানুষের রক্ত যারা চুরি করেছেন, এই রক্ত চোষাদের দলকে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ভবিষ্যতে রক্ত চুরির আগে মানুষ দুবার ভাববে। এছাড়া কোনো রাস্তা নেই ময়ূক। আপনি কোনো সিস্টেম তৈরি করবেন, সিস্টেমের মধ্যে তারা ছিদ্র খুঁজে বার করে আবার দুর্নীতি করবে। যারা দুর্নীতি করছে তাদের যদি মানুষ দেখে তারা শাস্তি পাচ্ছে, সরকার সে ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে, তবেই বন্ধ হবে দুর্নীতি। তাছাড়া এই দুর্নীতি চলতেই থাকবে। তাছাড়া এই দুর্নীতি চলতেই থাকবে। আমি ঠিক এক্স্যাক্টলি সেই পয়েন্টটাই বলছি। দেখুন, একদিন হই হট্টগোল হলো, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি সারপ্রাইজ ভিজিট করলেন, হাসপাতালগুলোকে লেটার দেওয়া হলো, ওয়ার্নিং দেওয়া হলো, এই ব্লাড ব্যাংক যেগুলো, সেই ব্লাড ব্যাংকগুলোকে বলা হলো যে আপনারা এখন ব্লাড কালেক্ট করবেন না। কিন্তু তারপর কি? আমরা তো অন্য খবরে চলে যাব, আমরা তো ভুলে যাব, আপনি ভুলে যাবেন। তারপর তো আমরাই সাফার করব। এবং আমি বারবার বলছি, এগুলো নিয়ে সরকারকে প্রশ্ন করুন। রাস্তা ভাঙা কেন? সরকারকে জবাব দিতে হবে। রক্তে এই ধরনের মারাত্মক দুর্নীতি ফেয়ার এনাফ বিজেপি সরকার বের করেছে, জবাব দিতে হবে। কিন্তু কতদিনে বন্ধ হবে? কারা মাথায় বসে রয়েছে, ভেতরে বসে রয়েছে, স্বাস্থ্য ভবনে এখনো লুকিয়ে রয়েছে, সেটাও বের করতে হবে। ততদিন অবধি বাংলার মানুষ জবাব চাইবে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমি ময়ূক, সঙ্গে থাকুন। এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রান্না খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।